হরতাল ধর্মঘটে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইন স্থাপনের সিদ্ধান্ত সরকারের। অ্যাটলিস্ট ৩ মাসের মজুদ সবসময় চলমান রাখতে পারি, সেভাবে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তেল মজুদ করার জন্য পাইপলাইন তৈরি করছি। খরচ ও নিরাপত্তা ঝুঁকি বাড়ার আশঙ্কা, ট্যাঙ্ক তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। পাইপলাইনে যদি কোনো দুর্যোগ হয় তাহলে কিন্তু একবারেই আমরা সবকিছু বসে যাব। ট্যাঙ্ক লড়ে দিয়ে যখন আনেন অনেক লোক থাকে, পুলিশ পাহারা দিয়ে নিয়ে আসলো ঢাকায়। আর পাইপলাইন তো যে কোনো জায়গায় এক জায়গায় পাইপলাইন কেটে দিতে পারে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি সৌমিত্র শুভ্র। চতুর্থ পর্যায়ে 709টি ইউনিয়ন পরিষদে ভোট কাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী, নিরাপত্তা জোরদার। কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিজামীর সঙ্গে দেখা করলেন পরিবারের সদস্যরা। সব প্রক্রিয়া শেষ করে শিগগিরই ফাঁসি কার্যকর হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাস খুনের ঘটনায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতাকে ইতিবাচক হিসেবেই দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। জঙ্গিবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার বিকল্প নেই বলে মত। 1 বছর পূর্ণ করলেন ঢাকার 2 সিটি মেয়র। বিভিন্ন সেবা সংস্থার সঙ্গে সমন্বয়ের তাগিদ নগরবাসীর। ইতিবাচক উদ্যোগকে স্বাগত নগর পরিকল্পনাবিদদের। এবং ক্ষতিপূরণের টাকা হাতিয়ে নিতে প্রস্তাবিত মাওয়া ভাঙ্গা রেল লাইনের জমিতে গড়ে উঠছে অবৈধ স্থাপনা, স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। হরতাল ধর্মঘট কিংবা যে কোনো সংকটে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইন স্থাপন করতে যাচ্ছে সরকার। এছাড়া সন্ত্রাসী বা জঙ্গি হামলা থেকে রক্ষায় বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি ও গ্যাস ক্ষেত্রের জন্য বিশেষ বাহিনী গঠন করার কথাও জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তবে এই সিদ্ধান্তে সরকারের ব্যয় বাড়ার পাশাপাশি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন এ খাতের বিশেষজ্ঞরা। প্রসূনাশিসের রিপোর্ট। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য মতে বর্তমানে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ৩৫০০ মেগাওয়াট। এর মধ্যে পিক আওয়ারে দিনে প্রায় ২৮০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে সাম্প্রতিক নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে আসা আমদানিকৃত জ্বালানি তেল ভর্তি জাহাজ থেকে তেল সরবরাহ না করায় সে সময় প্রতিদিন প্রায় ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হয়। এ ধরনের সংকট উত্তরণে সড়ক কিংবা নৌপথের পরিবর্তে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইন স্থাপন করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। আমরা যেন অ্যাটলিস্ট ৩ মাসের মজুদ সবসময় চলমান রাখতে পারি, সেভাবে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তেল মজুদ করার জন্য ট্যাঙ্কার তৈরি করছি এবং পাইপলাইন তৈরি করছি। ঢাকা চিটাগাং পাইপলাইনটা আমাদের খুবই দরকার। ইতিমধ্যে কনসালটেন্ট নিয়োগ করার জন্য টেন্ডারে চলে গেছে পদ্মা। সরকারের এমন সিদ্ধান্তে খরচ বাড়ার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা এ খাতের বিশেষজ্ঞদের। তেলের মজুদ বাড়াতে পাইপলাইনের পরিবর্তে ট্যাঙ্ক তৈরির পরামর্শ দেন তারা। পাইপলাইনে যদি কোনো দুর্যোগ হয় তাহলে কিন্তু একবারেই আমরা সবকিছু বসে যাব এবং একটা স্থাপনায় কোনো রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড করার ব্যাপারে আরো সহজ। ট্যাঙ্ক লড়ে দিয়ে যখন আনেন অনেক লোক থাকে, পুলিশ পাহারা দিয়ে নিয়ে আসলো ঢাকায়। আর পাইপলাইন তো যে কোনো জায়গায় এক জায়গায় পাইপলাইন কেটে দিতে পারে। এদিকে সন্ত্রাসী হামলা থেকে বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি ও গ্যাস ক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী গঠনের কথা জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ভেরি সেন্সিটিভ স্ট্রাকচার এগুলোর জন্য স্পেশালাইজ সিকিউরিটি দরকার, যার কারণে আমাদের যে ইনস্টলেশনগুলো আছে তার জন্য একটা বিশেষ বাহিনী নিজেদের একটা তৈরি করা যায় কিনা সেটা এখন চিন্তা পর্যায়ে আছে। এ ধরনের স্থাপনার নিরাপত্তায় প্রয়োজনে সেনাবাহিনীকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই সৈন্যবাহিনীর কাজ তো এই নিরাপত্তার জন্যই। সরকার সৈন্যবাহিনীকে সেখানে কাজে লাগাতে পারে। এইটা করে আমরা কি আরো যারা এটা অ্যাটাক করবে তাদেরকে অ্যাট্রাক্ট করছি নাকি সেটাও আমাদের চিন্তা করা উচিত। এইসব প্রোটেকশনগুলো ব্যয়বহুল এবং এটার ব্যয় আস্তে আস্তে দেশে বেড়ে যাবে। তা আমরা কি দেশে আস্তে আস্তে একটা পুলিশ কিংবা মিলিটারি স্টেট হয়ে যাচ্ছি নাকি সেটার ব্যাপারে আমাদের কিন্তু চিন্তা করা দরকার। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট ঠেকানো কিংবা এ খাতে বিশেষ নিরাপত্তার অজুহাতেই এই ধরনের বড় প্রকল্প সরকারের অন্যান্য কার্যক্রমের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেও অভিমত বিশেষজ্ঞদের। প্রসূনাশিস, সময় সংবাদ, ঢাকা।
মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর সঙ্গে গাজীপুরের কাশিমপুর কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। বেলা 11:30টার দিকে কাশিমপুর কারাগারের ভেতরে প্রবেশ করেন নিজামীর স্ত্রী, ছেলে সহ পরিবারের 6 সদস্য। সাক্ষাৎ শেষে 1 ঘণ্টা পর কারাগার থেকে বেরিয়ে আসেন তারা। রিভিউ খারিজ হওয়ার পর করণীয় ও রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার বিষয়ে কথা বলেন তারা। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলেননি পরিবারের সদস্যরা। গতকাল মানবতা বিরোধী অপরাধের মামলায় আলবদর নেতা মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন সর্বোচ্চ আদালত। এদিকে সব আইনি প্রক্রিয়া শেষ করে শিগগিরই নিজামীর ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইনি প্রক্রিয়া যেগুলো আছে সেগুলি সবগুলো আমরা সমাধান করে যেভাবে আইন পারমিট করে আমাদেরকে ঠিক সেভাবেই আমরা করব। আমরা কোনো আইন কোনো ওটার কি বলে কার্যাদি অসম্পূর্ণ রেখে আমরা করব না। এটাই হলো মূল কথা। আমরা অতীতে যেরকম ভাবে করেছি এবারও ঠিক সেইভাবেই হবে। দেখছেন সন্ধ্যার সময়। চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। এ দফায় 709টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আর নির্বাচনী কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ভোট গ্রহণের প্রয়োজনীয় সামগ্রী। কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, র্যাব ও আনসার সদস্য। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চতুর্থ পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় নির্বাচনী কর্মকর্তাদের ব্যালট পেপার, সিল সহ প্রয়োজনীয় নির্বাচনী উপকরণ বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার জেলার 18টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। ব্যালট বাক্স সংগ্রহ করে আমাদের বাহিনী ফোর্স, স্ট্রাইকিং ফোর্স নিয়ে আমরা নিজ কেন্দ্রে চলে যাচ্ছি। নিরপেক্ষ একটা ভোট আমরা উপস্থাপন করতে পারি, সেটাই আমাদের সর্বাত্মক চেষ্টা আর কি। একই চিত্র সিলেটেও। নির্বাচনের আগের দিন সকাল থেকেই 3 উপজেলার নির্বাচনী কর্মকর্তারা নিজ নিজ নির্বাচনী সামগ্রী বুঝে নেন। সেখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সামগ্রী। আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে। র্যাব, বিজিবি, তারপর মেট্রোপলিটন পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাঠে রয়েছেন। গত 3 পর্বে ফেনীতে কোনো নির্বাচন না থাকায় এবার ছিল বাড়তি উৎসবের আমেজ। ভোট উপলক্ষে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন জেলা নির্বাচনী কর্মকর্তা। গাইবান্ধায় চতুর্থ পর্যায়ে সদর উপজেলায় 6টি ও সাদুল্লাপুর উপজেলায় 11টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত বলয় গড়ে তোলার জন্য আমরা ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বিজিপি, র্যাব, আনসার ব্যাটালিয়ন, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আমরা বলয় গড়ে তুলেছি। রংপুরে 24টি ইউনিয়নে ভোট গ্রহণের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। ভোটের পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের নির্বাচনী কার্যক্রম সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে হয় সেটাকে লক্ষ্য রেখে আমাদের পুলিশের যা ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থাগুলো আমরা করছি। এছাড়া দিনাজপুর, যশোর, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জেলাতেও রিটার্নিং কর্মকর্তাদের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে তাদের নির্বাচনী উপকরণ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দলের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ মনোনয়ন বোর্ডের অন্য সদস্যরা অংশ নেন। আগামী 4 জুন দেশের 724টি ইউনিয়নের ষষ্ঠ ও শেষ ধাপের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এক বছর পূর্ণ হলো ঢাকার 2 সিটি মেয়রের। এই অল্প সময়ে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা, যানজট নিরসন সহ নগরীর নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি বাস্তবে রূপ পায়নি। সাধারণ জনগণের অভিযোগ, বিভিন্ন সেবা সংস্থার সঙ্গে এখনো সমন্বয় করে কাজ করতে পারছে না সিটি কর্পোরেশন। তবে 1 বছরের সফর ইতিবাচক অগ্রগতির শুরু বলে মনে করেন বিশ্লেষকরা। সেলিয়া সুলতানার রিপোর্ট।
রাস্তায় যানজট, ফুটপাত দখল, হকার অব্যবস্থাপনা, রাস্তায় খোঁড়াখুড়ি, অবৈধ বিলবোর্ডে ছেয়ে যাওয়া পুরো শহর, বর্ষায় জলাবদ্ধতা আর ময়লা আবর্জনার অব্যবস্থাপনা এই শহরের নাগরিকদের নিয়মিত ভোগান্তি। এসব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে 2015 সালের 28 এপ্রিল সিটি কর্পোরেশন নির্বাচনের পর ঢাকা সিটি কর্পোরেশনের দায়িত্ব নেন উত্তরের মেয়র আনিসুল হক এবং দক্ষিণে সাইদ খোকন। প্রতিশ্রুতির 1 বছর পর তারই মূল্যায়ন নগরবাসীর চোখে। পুরোপুরি যে সফল বলবো সেটাও বলা যাচ্ছে না, আবার একেবারে ব্যর্থ সেটাও বলা যাচ্ছে না। কাজ চলছে, কথা না, কাজেও সেটা প্রমাণ করতে হবে। সুন্দরভাবে চলতে হলে খেলাধুলার প্রয়োজন, আর এই খেলাধুলার প্রয়োজনের জন্য মাঠেরও খুব প্রয়োজন। সামনে রমজান আসতেছে, আমি মনে করি তাদের এদিক খেয়াল রাখা উচিত। প্রতিশ্রুতি অনুযায়ী আবর্জনা ব্যবস্থাপনা ও নাগরিকদের অভ্যাস পরিবর্তনে দক্ষিণের মেয়র 2016কে পরিচ্ছন্নতার বছর হিসেবে ঘোষণা করেন। অন্যদিকে নিরাপত্তা মনিটরিং এর আওতায় উত্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। এছাড়া দরপত্র আহ্বানে পরিবর্তন এনে ই টেন্ডারের ব্যবস্থা করা হলেও উত্তরের মানুষের মশার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি পুরোপুরি। সব মিলে শুরুটা ইতিবাচক হলেও জনসম্পৃক্ততা না বাড়ালে সব চেষ্টাই ব্যর্থ হয়ে যেতে পারে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। 1 বছর সময় আসলেই অনেক বড় সময় না, কিন্তু 1 বছর প্রস্তুতি নিয়ে মাঠ পর্যায়ে চলে যাওয়ার জন্য যথেষ্ট সময়। যে গতিতে আগাচ্ছে সেই গতিটা আমাদের জন্য খুব আশাব্যঞ্জক না। আমি মনে করি সেটা আরো ত্বরান্বিত হওয়া দরকার, সময় নির্ভর প্রকল্প প্রণয়ন করা দরকার এবং কাউন্সিলরদেরকে কাজে লাগিয়ে অঞ্চলভিত্তিক সমস্যা, অঞ্চলভিত্তিক সমাধান নির্ভর কর্মসূচিতে যাওয়া উচিত। প্রত্যেকটা মানুষকে অঙ্গীকার করতে হবে যে আমার হাতের ময়লাটি আমি যেখানে সেখানে রাখবো না। প্রত্যেকটা কর্নার থেকে, প্রত্যেকটা পার্ট থেকে সহযোগিতা আসতে হবে, একদম উপর থেকে নিচ পর্যায় পর্যন্ত সহযোগিতা আসতে হবে, তা না হলে এটা সম্ভব হবে না মেয়ের মধ্যে। অন্যদিকে পরিবেশ রক্ষায় রাজধানীর বেদখল হয়ে যাওয়া মাঠ পুনরুদ্ধার এবং গাছ লাগিয়ে সবুজ শহর গড়ে তোলার কার্যক্রমের উপরও গুরুত্ব দিতে হবে বলে মনে করেন সাধারণ মানুষ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। পর্যটকদের জন্য বিপজ্জনক হয়ে পড়ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। ঢেউয়ের নিচেই সৃষ্টি হয়েছে মৃত্যু ফাঁদ। সমস্যা সমাধানে নেই কোনো উদ্যোগ। মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস ও তার বন্ধু খুনের ঘটনায় সম্প্রতি দেশে বেড়েছে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা। এ ধরনের তৎপরতাকে ইতিবাচক হিসেবে নেয়ার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। একই সঙ্গে এটিকে দেশটির স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবেই দেখছেন তারা। বিশ্লেষকরা মনে করেন জঙ্গিবাদের মতো সমস্যা মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার বিকল্প নেই। ওমর ফারুকের রিপোর্ট। মার্কিন নাগরিক ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের পর বাংলাদেশে জঙ্গি তৎপরতা প্রশ্নে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো সরাসরি জড়িয়ে পড়ে। এমনকি সে দেশের গোয়েন্দা সংস্থা FBI এই ঘটনার তদন্তে সম্পৃক্ত হয়। মার্কিন আন্তর্জাতিক সাহায্য সংস্থা USAIDর কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু তনয় খুন হওয়ার পর এ তৎপরতা আরো জোরালো হয়। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোনও করেছেন। সবশেষ সে দেশের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে উদ্বেগ জানিয়েছেন, দাবি করেছেন বিচারক। বিশ্লেষকদের কাছে প্রশ্ন ছিল যুক্তরাষ্ট্রের এমন প্রতিক্রিয়া কতটা স্বাভাবিক। বিভিন্ন ধর্ম, বিভিন্ন সংস্কৃতির লোক এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। সেই পরিস্থিতির যদি কোনো পরিবর্তনের লক্ষ্য দেখা যায় তাহলে তো স্বাভাবিকভাবেই তারা ওয়ারিড হবে। সহকর্মীকে তারা হারিয়েছেন, এটা কিন্তু মানে তাদের জন্য একটা দুঃখের কারণ এবং সেই দিকটাও একটা এখানে মানবিক দিকও আছে। তবে এ নিরাপত্তা বিশ্লেষক মনে করেন নিশা দেশাইয়ের সফর আর জন কেরির ফোন সহ যুক্তরাষ্ট্রের নানা তৎপরতা এসব হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হওয়ার প্রশ্নে আন্তর্জাতিক চাপ হিসেবে কাজ করবে। পাশাপাশি জঙ্গিবাদ প্রসঙ্গে বিভিন্ন মহল থেকে যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বলা হয় এর সঙ্গে তার সম্পর্ক আছে বলেও মনে করেন না তিনি। এটাও স্বীকার করার উপায় নেই, যেটাও এক ধরনের চাপ আমাদের দেশের উপরে, যে আমরা যদি আমাদের নিজেদের ঘর ঠিকমতো গোছাতে না পারি তাহলে হয়তো এই চাপ বাড়তেই থাকবে। আমি চাপ হিসাবে দেখতে চাই না, আমি প্রত্যাশা হিসাবে দেখতে চাই। আমরাও যেমন সাধারণ নাগরিক হিসাবে চাই যে সরকার দ্রুত ব্যবস্থা নিক, যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটতে পারে তার জন্য সকলের সাথে মিলে কাজ করে এই বিষয়টাকে প্রতিরোধ করা হোক। তবে বিদেশিদের নাক গলানো ঠেকাতে জঙ্গিবাদের প্রশ্নে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও মনে করেন তারা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা।
রাজনৈতিক ফায়দা লুটতেই বেগম জিয়া সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মিথ্যাচারে নেমেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, জয়ের অর্থের পরিমাণ নিয়ে কাল্পনিক বক্তব্যের প্রমাণ দিতে না পারলে বেগম জিয়াকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। বিকেলে রাজধানীতে 14 দলের বৈঠক শেষে ব্রিফ করেন তিনি। মিথ্যাচার করে আর যাই হোক, তিনি কোনো রাজনৈতিক ফায়দা লুটতে পারবেন না। এটি হত্যা চক্রান্তকে ঢাকা দেওয়ার জন্য আমেরিকার তদন্তের সূত্র ধরে যখন এখানে একজন গ্রেপ্তার করা হয়েছে একজনকে, তখনই কিন্তু খালেদা জিয়া জেনে শুনে মিথ্যাচার করেছে। সাহস থাকে তাহলে এই চ্যালেঞ্জ গ্রহণ করে, সজীব ওয়াজেদ চ্যালেঞ্জ গ্রহণ করে তাকে প্রমাণ করতে হবে তার কথা সত্য, না হলে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায়কে ঐতিহাসিক ও যুগান্তকারী বলে অভিহিত করেছে বিএনপি। এর মাধ্যমে উচ্চ আদালতের ওপর মানুষের আস্থা বাড়ার পাশাপাশি ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বলেও মন্তব্য দলটির। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন। মাননীয় হাইকোর্ট যে রায় দিয়েছেন এটি ঐতিহাসিক, মনুমেন্টাল। এই রায়ের মাধ্যমে বিচার বিভাগের ভাবমর্যাদা বৃদ্ধি পেল, উচ্চ আদালত সম্পর্কে জনগণের আস্থা আরো দৃঢ়তর হল। আমরা মনে করি এই রায়ের মধ্যে দিয়ে আবারও ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা মানুষের মধ্যে সুগভীরভাবে নিশ্চিত হল। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিরাপদ করতে দেশের সব ক্ষেত্রে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে আগারগাঁওয়ে গণগ্রন্থাগার মিলনায়তনে 2015 সালে জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। দেশের শান্তি ও সন্তানদের, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিরাপদ করতে সকল স্তরে জঙ্গি সন্ত্রাস বন্ধ করে দিতে হবে। সুতরাং আপনারা যারা এখন ছাত্রছাত্রী, আপনারা জঙ্গি বর্জন করবেন, ডিজিটাল বাংলাদেশের পক্ষে থাকবেন। যে মতেরই আপনি হন না কেন, জঙ্গি বর্জন করব, ডিজিটাল বাংলাদেশের পক্ষে থাকব। সেভাবেই ছাত্রছাত্রীরা উন্নয়নের সৈনিক হবে। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। নাঈম ইসলাম জুনিয়র ও এনামুল হক জুনিয়রের দুর্দান্ত বোলিংয়ে লিগের চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডান 7 উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। এদিকে বিকেএসপিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বৃষ্টি আইনে গলাবাগান ক্রিকেট একাডেমিকে 29 রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এছাড়া ফতুল্লায় মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্র 49 রানে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুলকে। মিরপুরে টস জিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ব্যাটিংয়ে পাঠান মোহাম্মডানের অধিনায়ক মুশফিকুর রহিম। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে জ্বলে ওঠেন স্পিনাররা। দলীয় 37 রানে শামসুর রহমানকে সাজঘরের পথ দেখান নাই। দ্রুতই সতীর্থকে অনুসরণ করেন মেহেদী হাসান। এরপর অলোক কাপালি ছাড়া অন্য ব্যাটসম্যানরা নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হলে 141 রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ। দলের পক্ষে সর্বোচ্চ 48 রান করেন অধিনায়ক কাপালি। নাঈম ও এনামুল জুনিয়র নেন 4টি করে উইকেট। জবাবে দলীয় 13 রানে ইজাজ আহমেদকে হারায় মোহামেডান। এরপর সৈকত আলীর 42 ও উপল থারাঙ্গার 47 রানে জয় অনেকটা নিশ্চিত করে ফেলে মোহামেডান। শেষ পর্যন্ত নাঈম ইসলাম ও আরিফুল হকের 36 রানের জুটিতে 109 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে মুশফিকের দল। পারমিতা, একই সৈকতে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার সুযোগ কটা দেশে আছে, কয়টা সৈকত আসলে পাওয়া যায়? আমাদের কুয়াকাটা কিন্তু আছে। হ্যাঁ, তবে এই মুহূর্তগুলো কিন্তু সৌমিত্র আসলে ঠিক কিছু ঝুঁকির কারণে পর্যটকদের কাছে সুন্দর হয়ে ধরা দেয় না, যেটা আমাদের সহকর্মী গিয়েছিলেন এবং তিনি বলছেন যে সৈকতে বিপজ্জনক ভাবে পড়ে থাকা গাছের গুড়ি এবং ভাঙা দেয়ালের বড় বড় অংশ আছে, যেগুলো কিন্তু পর্যটকদের জন্য এক ধরনের মৃত্যু ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। একদম। এবং আমাদের যিনি রিপোর্টার গিয়েছিলেন তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। তারা যেটি বলছেন যে সরকারি বরাদ্দ না থাকায় এইসব সমস্যার সমাধান করা যাচ্ছে না। মনির হোসেন বাদল আমাদের কুয়াকাটা প্রতিনিধি, তাকে সঙ্গে নিয়ে মাহমুদ রাকিব রিপোর্ট করেছেন আর ছবি তুলেছেন খলিলুর রহমান। আকাশের সাথে এখানে মিতালিতে মাতে জলের বিপুল রাশি। এ প্রবল স্রোত যেন ভাসিয়ে নিতে চায় সবকিছু। সমুদ্রের এমন উত্তাল ঢেউ নাচিয়ে তোলে ভ্রমণ পিপাসু মন। তাই পুরো বছর জুড়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের ভিড় লেগে থাকে সমুদ্রকন্যা কুয়াকাটায়। তবে সমুদ্র স্নান করতে আসা পর্যটকদের জন্য এ ঢেউয়ের নিচেই অপেক্ষা করছে ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ।
অভাবনীয় হলেও নারকেল গাছের এমন বড় বড় অসংখ্য গোড়া পড়ে আছে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন প্রাকৃতিক সমুদ্র সৈকত কুয়াকাটায়। শুধু তাই নয়, সৈকতে পড়ে আছে অসংখ্য ভাঙা দেয়ালও। যখন জোয়ার চলে আসে তখন এগুলো দেখা যায় না, তো এতে মানুষের হাত পা কেটে যেতে পারে। এখানে কিছু ভাঙা অংশ রয়েছে বিল্ডিং এর, তো এগুলোতে অনেক সময় মানুষের অ্যাক্সিডেন্ট হয়। বৃষ্টি একটু বেশি নোংরা মনে হচ্ছে আগের চেয়ে, আর পাড়টা অনেক ভেঙে গেছে। যাতায়াত ব্যবস্থাটা আরেকটু উন্নত করতে হবে। পর্যটকরা যে আসে বসবে, বসার জন্য সুব্যবস্থা নেই। কুয়াকাটা সমুদ্র সৈকতের সবচেয়ে আকর্ষণীয় নারকেল বাগানগুলো অব্যবস্থাপনার কারণে এখন বিলীন হওয়ার পথে। ফ্যাসিলিটিস গুলো একটু কম, এটাকে আরো ডেভেলপ করা যায়। যদি ছবিও তুলতে চাই তাহলে মোবাইল, মানি ব্যাগ এগুলো যদি আনি তাহলে এটা কোথাও রাখবে, এখানে লকারের ব্যবস্থাও নাই। প্রমোট করলে, ইন্টারন্যাশনাল একটু রিপ্রেজেন্ট করলে আই থিংক আরো বেশি মানুষ আসবে, আরো বেশি ফোকাস পাবে। প্রতিদিন কয়েক হাজার পর্যটক আসা প্রাকৃতিক এই নৈসর্গটি দারুণ সম্ভাবনাময় হলেও এত সব সমস্যা সমাধান করার যেন কেউই নেই। সি বিচ এরিয়ায় আমরা পানির ব্যবস্থা রাখবো, ছাতির ব্যবস্থা রাখবো, চেয়ারের ব্যবস্থা রাখবো। এই জন্য কোটি কোটি টাকার প্রজেক্ট হওয়া দরকার। একই সৈকতে 12 ঘন্টার ব্যবধানে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার দুর্লভ সুযোগ। সাথে রয়েছে সুন্দরবনের শ্যামল পল্লব, সীমান্তের সবুজ বনায়নের হাতছানি, আর এখানে রয়েছে রাখাইন সম্প্রদায়ের এক অদ্ভুত সুন্দর সংস্কৃতির সহচর্য। সব মিলিয়ে একই সাথে এত প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ এই কুয়াকাটা ছাড়া বিশ্বের আর কোথাও আছে বলে জানা নেই। তাই সংশ্লিষ্টরা বলছেন এখানকার যাতায়াত ব্যবস্থা, আবাসিক সংকট সমাধান এবং সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নে আরো বেশি বিনিয়োগ করা গেলে এটি শুধু বাংলাদেশেই নয়, হতে পারে বিশ্বের মধ্যে একটি সর্বোত্তম পর্যটন কেন্দ্র। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কুয়াকাটা, পটুয়াখালী। পদ্মা সেতুর অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। সকালে মূল সেতুর 5টি সার্ভিস এরিয়ার কাজের অগ্রগতি দেখার জন্য পুরো এলাকা পরিদর্শন করেন তিনি। এখনো পর্যন্ত মূল সেতুর 33% কাজ সম্পন্ন হয়েছে। মূল সেতুর পিয়ার 6 ও 7-এর 3টি পাইল, পিয়ার 39-এর 3টি পাইল এবং 36-এর 1টি পাইলের নিচ পর্যন্ত 70 মিটার সেকশন ড্রাইভের কাজ সম্পন্ন হয়েছে। অগ্রগতি হচ্ছে নদী শাসন কাজের। পাশাপাশি দুপাশের সংযোগ সড়কের কাজেরও অগ্রগতি হয়েছে। পদ্মা সেতুর 33% কাজ যেমন সম্পন্ন হয়েছে, তেমনি কিন্তু সবশেষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এতে যুক্ত হচ্ছে রেলপথও। প্রস্তাবিত রেল লাইন স্থাপনের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই প্রক্রিয়ার সুযোগেই আসলে সরকারি টাকা হাতিয়ে নিতে অসাধু একটি মহল ঢাকা মাওয়া ভাঙা রেল লাইনের জন্য প্রস্তাবিত খালি জমির ওপর তুলেছেন শত শত ঘরবাড়ি ও নানা ধরনের স্থাপনা। আর এই নতুন স্থাপনার কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য আর শাহাদাত আকুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের শিবচরের 6টি ইউনিয়নের উপর দিয়ে প্রস্তাবিত পদ্মা সেতুর ঢাকা মাওয়া ভাঙ্গা রেললাইন হতে যাচ্ছে। আর এই বিষয়টিকে কাজে লাগিয়ে রেললাইনের খালি জমির ওপর গাছপালা রোপণ ও নতুন ঘরবাড়ি তুলে সরকারের কাছে অতিরিক্ত টাকা আদায় করার পায়তারা শুরু করেছেন স্থানীয়রা। অনেকেই আবার দালালদের মাধ্যমে ঘুষ দিয়ে নিজেদের নাম ক্ষতিগ্রস্তদের খাতায় লিখিয়ে নিয়েছেন। সরেজমিনে দেখা গেছে এক একটি পরিবার 8 থেকে 10টি বসতঘর তুলেছেন, অথচ এসব বসতঘরে থাকেন না কেউ। অধিকাংশ ঘর তালাবদ্ধ। পুকুরের মধ্যে মৎস্য খামারের সাইনবোর্ড থাকলেও পুকুরে নেই কোনো মাছ। এদিকে গরু ছাগলের একাধিক খামার থাকলেও তা শূন্য পড়ে রয়েছে। নিজস্ব খেতে ঘর রয়েছে, এখন মনে করেন রেলের নিয়ে যায় এই সমস্যা। আমরা পরিবার 8 জন, আমাদের ঘরবাড়ি সব মেপে নিয়ে গেছে গা। ঘরবাড়ি হলো মোট 8টা। আমরা পরিবার থাকি হলো 4 জন। 4 জনে কটা ঘর লাগে? 4 জনে আমাদের মনে করেন যে 4টা ঘরে আমরা দরকারে যে ভাড়া দিছি। এসব দালাল ও অসাধুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সুধীজনেরা। কতিপয় লোক তারা অবৈধভাবে ঘরবাড়ি বাসস্থান তৈরি করে দেখাচ্ছে। এই ব্যাপারে স্থানীয় প্রশাসনকে আমি সর্বদা সজাগ দৃষ্টি রাখতে চাই। অবশ্য নতুন ঘর গড়ে ওঠার কথা স্বীকার করে অসাধুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। আইন অনুযায়ী 3 ধারা নোটিশের পরে কেউ ঘরবাড়ি কোনো কিছু স্ট্রাকচারের পরিবর্তন করতে পারবে না। আমার কাছে এই ধরনের অভিযোগ আছে, কিছু লোকজন এই জায়গায় রাতারাতি ঘর তৈরি ফেলছে।
তবে এগুলোর তারা কোনো ক্ষতিপূরণ পাবে না। মাদারীপুরের শিবচরের মাতবরের চর, পাঁচচর, দত্তপাড়া, সন্ন্যাসীর চর, কাঁঠালবাড়ি ও কুতুবপুর ইউনিয়নের 17টি মৌজার 312 একর জমি অধিগ্রহণে 4000 ক্ষতিগ্রস্তের নাম ইতোমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। সন্ধ্যার সময় আরো থাকছে। 5 দিনেও নিয়ন্ত্রণে আনা যায়নি কানাডার আলবার্টার ভয়াবহ দাবানল। 850 কিলোমিটার এলাকার বনভূমি পুড়ে ছাই। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তে ফিলিপিন্স সিনেটের পরবর্তী শুনানি আগামী 17 মে। শুনানি শুরুর পর ক্যাসিনো মালিক কিম অং, আরসিবিসির জুপিটার শাখার বরখাস্ত হওয়া ব্যবস্থাপক মায়া দিগুইতো এবং ফিলরেমের মাইকেল ও সালুদ বাতিস্তার ফোন রেকর্ডের সব তথ্য খতিয়ে দেখা হবে বলে জানান সিনেটর তিওফেস্তো গুইঙ্গোনা। এ শুনানিতে ফিলরেমের হিসাবরক্ষকের উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে গতকাল আরো $53 লাখ ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলকে ফেরত দিয়েছেন কিম অং। গ্রামীণ মজুরদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আসন্ন বাজেটে কৃষিতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি কৃষকের স্বাস্থ্য বীমা প্রচলনের দাবি উঠেছে। বিকেলে রাজধানী তোপখানা রোডে মুক্তি ভবনে বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি আয়োজিত গ্রামীণ শ্রমিকের সামাজিক নিরাপত্তা বিষয়ক এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, গ্রামীণ শ্রমিকের জীবনমান উন্নয়নে সুরক্ষা ভাতা বাড়াতে হবে, পাশাপাশি বিধবা ও প্রসূতি ভাতা কার্যকর করার কথা বলেন বক্তারা। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ঢাকাকে রক্ষা করতে হলে পুরনো ঢাকার ঐতিহ্যগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। সকালে শিল্পকলা একাডেমিতে এশিয়ান ঘুড়ি প্রদর্শনীর উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন। ঢাকাবাসী শিল্পকলা একাডেমির উদ্যোগে এই ঘুড়ি প্রদর্শনীর আয়োজন করা হয়। খাদ্যমন্ত্রী অন্য অতিথিদের সঙ্গে নিয়ে ঘুড়ি প্রদর্শনী ঘুরে দেখেন। চীন, মালয়েশিয়া, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী ঘুড়ি এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। আগামী 9 মে পর্যন্ত প্রদর্শনী চলবে। খাদ্যমন্ত্রী তার বক্তব্যে বুড়িগঙ্গা নদীকে আগের রূপে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বর্তমান সরকার ঢাকাকে রক্ষা করতে চায়, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করে চাই। বুড়িগঙ্গা থেকে যেভাবে দখল করেছে, সংকুচিত করে ফেলেছে বুড়িগঙ্গাকে, আমরা সেই বুড়িগঙ্গার আগের রূপে ফিরিয়ে আনতে চাই। দখলবাজ আমার দলের হোক বা যেই দলের হোক, যত প্রভাবশালী হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের আইএস বিরোধী যুদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে মামলা করেছেন মার্কিন এক সেনা কর্মকর্তা। নিউ ইয়র্ক টাইমস জানায়, 28 বছর বয়সী ক্যাপ্টেন নাথান মিশেল স্মিথ বুধবার ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করেন। কংগ্রেসের যথাযথ অনুমোদন ছাড়াই ওবামা আইএসের বিরুদ্ধে সেনা পাঠিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। কুয়েতে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্বরত মিশেল নিজেকে আইএস বিরোধী লড়াইয়ের সমর্থক বলে উল্লেখ করেন, তবে তার সংবিধান অনুযায়ী বৈধ কিনা তা জানতেই মামলা করেছেন বলে জানান। গত মঙ্গলবার আইএসের হাতে তৃতীয় মার্কিন সেনার মৃত্যুর পরপরই ওবামার বিরুদ্ধে এই মামলা নতুন করে যুক্তরাষ্ট্রের আইএস বিরোধী লড়াইকে সামনে নিয়ে এলো। তবে ওবামা বরাবরই বলে আসছেন, 1-11 পরবর্তী সময়ে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে কংগ্রেস প্রেসিডেন্ট বুশকে যে ক্ষমতা দিয়েছিল তার আওতায় 2014 সালে আইএস বিরোধী বিশেষ অভিযানে মধ্যপ্রাচ্যে সেনা পাঠানো হয়। 5 দিনেও নিয়ন্ত্রণে আনা যায়নি কানাডার আলবার্টার ভয়াবহ দাবানল। এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে 850 কিলোমিটার এলাকার বনভূমি। এখন অন্তত 49টি জায়গায় জ্বলছে আগুন। সেনাবাহিনী, দমকল বাহিনীর সহযোগিতায় সড়ক ও আকাশপথে ফোর্ট ম্যাকমারে শহরে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেবার কার্যক্রম চালাচ্ছে। এরই মধ্যে 25,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। তীব্র বাতাসে আগুন বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়ছে। 22টি ট্যাঙ্কার বিমান, 145টি হেলিকপ্টারের সহায়তায় আগুন নেভাতে চেষ্টা করছেন 1100 দমকল কর্মী। এ পর্যন্ত কয়েকজন আহত হলেও প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। শিগগিরই দাবানল নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ প্রকাশ করেছেন আলবার্টার প্রাদেশিক প্রধান রোচেল নোটলি।
চমৎকার টিম কম্বিনেশনের কারণেই এবারের আসরে দল ভালো করছে বলে মন্তব্য করেছেন প্রাইম দোলেশ্বরের অলরাউন্ডার নাসির হোসেন। দলের এমন পারফরমেন্সের ধারাবাহিকতা রাখা গেলে ভালো কিছু অর্জন করা সম্ভব বলে মনে করেন তিনি। দেশের ক্রিকেটারদের মান বাড়ায় ঘরোয়া লিগে বিদেশি খেলোয়াড়দের নির্ভরতা আগের থেকে অনেক কমেছে বলেও মন্তব্য নাসিরের। আমাদের টিমের পারফরমেন্স মনে করেন যে মানে কেউ একা জিতাচ্ছে না আর কি, সবাই মানে কোনো না কোনোভাবে টিমরে হেল্প করতেছে এবং মানে সবাই সব দিক থেকেই সাপোর্ট করতেছে, সেটা ব্যাটিং বোলিং ফিল্ডিং যাই হোক না কেন। তো এটা একটা মানে ভালো দিক আমাদের টিমের জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের টিমের মধ্যে যেটা আমি মনে করতেছি সেটা হচ্ছে আমাদের টিমে একটা স্পিড আছে, সেটা হচ্ছে যে আপনার যার কারণে হয়তো আমরা খুব ভালো খেলতেছি। ক্লাব কাপ হকির খবর। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পেনাল্টি শুট আউটে 7-5 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে উষা ক্রীড়াচক্র। নির্ধারিত সময় শেষে 2 দলের খেলা 3-3 গোলে ড্র হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানে নাইম, ফয়জাল, মিমো ও কৃষ্ণর গোলে জয় নিয়ে ফাইনালে ওঠে উষা। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ লড়াইয়ে তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিকে ছাড়াইয়ে দিন মাঠে নামে মোহামেডান। তাই অধিনায়কের অভাবটা শুরু থেকে টের পাচ্ছিল ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। ম্যাচের 7 মিনিটেই কৃষ্ণর গোলে পিছিয়ে পড়ে তারা। এরপর 28 মিনিটে ফিল্ড থেকে গোল করে মোহামেডানকে সমতায় ফেরান দলের পাকিস্তানি খেলোয়াড় তাসাওয়ার আব্বাস। 39 মিনিটে অবশ্য তাসাওয়ারের স্বদেশী ওমর ভাট্টার গোলে ব্যবধান বাড়ায় সাদা কালো জার্সিধারীরা। এরপর 41 মিনিটে চোলানের গোলে আবারও সমতায় ফেরে উষা। 68 মিনিটে ভাট্টা জোড়া গোল পূরণ করলে মোহামেডানের স্কোর দাঁড়ায় 3-2। এর 1 মিনিট পরেই মিমো উষার হয়ে ম্যাচ সমতায় ফেরালে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শুট আউটে, যেখানে মোহামেডানের হয়ে 2টি পেনাল্টি মিস করেন রানা ও ওমর ভাট্টা। অন্যদিকে উষার হয়ে প্রথম পেনাল্টিটি মাহবুব মিস করলেও শেষ পর্যন্ত নাইম, ফাইজাল, মিমো ও কৃষ্ণর গোলে ফাইনালে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে উষা। সন্ধ্যার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চতুর্থ পর্যায়ে 709টি ইউনিয়ন পরিষদে ভোট কাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী, নিরাপত্তা জোরদার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিজামীর সঙ্গে কাশিমপুর কারাগারে দেখা করলেন পরিবারের সদস্যরা। সব প্রক্রিয়া শেষ করে শিগগিরই ফাঁসি কার্যকর হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলহাস খুনের ঘটনায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতাকে ইতিবাচক হিসেবেই দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। জঙ্গিবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার বিকল্প নেই বলে মত। 1 বছর পূর্ণ করলেন ঢাকার 2 সিটি মেয়র। বিভিন্ন সেবা সংস্থার সঙ্গে সমন্বয়ের তাগিদ নগরবাসীর। ইতিবাচক উদ্যোগকে স্বাগত নগর পরিকল্পনাবিদদের। এবং হরতাল ধর্মঘটে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইন স্থাপনের সিদ্ধান্ত। নিরাপত্তা ঝুঁকি বাড়ার আশঙ্কা, ট্যাঙ্ক তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।